আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এবার পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস। ব্যবসায়ীরা এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট কাটেনি। চলতি মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিক হতে পারে। স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় রাজধানী তেজগাঁও থানায় মামলা। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টায় বিএনপি। পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার আলোচনা হলেও চূড়ান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অস্বাভাবিক নয় মন্তব্য। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে। সিজন 1-এর সেমিফাইনাল, সঙ্গীতের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনে কম্বল বিতরণ। শীতার্তদের পাশে এগিয়ে আসায় প্রশাসন ও বিশিষ্টজনদের প্রশংসা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নানা আয়োজনে হলিক্রস গার্লস হাই স্কুলে ৭৫ বছর পূর্তি উদযাপনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার। সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের ৪র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। বিকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন অনেকে। তাড়াহুড়োর কারণে ব্যাংক হিসাবটা একটু পুরাতন দেওয়া হয়েছে, সেই কারণে আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করেছেন। আমি সেই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে আসছি আজকে আর কি। আমার হলফনামে আমি সাইন করতে পারি না, প্রার্থীর স্বাক্ষরটা শুধু করতে পারিনি, এটাই আমার ভুল। আমাদের আশঙ্কা হচ্ছে এখনও আমরা যেভাবে দেখতেছি প্রশাসন একদিকে একটা কেন্দ্রিক কাজ করতেছে, একটা দিকে প্রশাসন দাবিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব, এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। আমাদের এখান থেকে কোনো পাতানো নির্বাচনের দেশে ইনশাল্লাহ হবে না। বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক জানান, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন তারা। বাংলাদেশের নির্বাচন যেন নিরপেক্ষ হয় সেটি পর্যবেক্ষণ করবে ইউরোপীয়
ইউরোপীয় ইউনিয়ন। সেই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। আপিল আবেদনের কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্র আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু নির্বাচনী ইশতেহারে থাকলেও কোনো সরকারি সংখ্যালঘু অধিকার নিয়ে বড় কোনো কাজ করেনি বলে মন্তব্য করেছেন অধিকার কর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার নিয়ে সিজিএস এর নাগরিক সংলাপে আলোচকরা নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট পলিসির আহ্বান জানান। প্রিয় দর্শক, বাকিটা জানাচ্ছেন সহকর্মী লাইলা নওশিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসলে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দলগুলো কতটুকু পদক্ষেপ নেবে, সিজিএস এর ধারাবাহিক নাগরিক সংলাপের এবারের আলোচনা তা নিয়ে। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী সরকারকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংখ্যালঘু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। মনে হয় সকলের নাগরিক মর্যাদার প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং হু আর টকিং অ্যাবাউট ইনক্লুসিভ ডেমোক্রেসি, মেজরিটিজ আর ডিসাইড অলওয়েজ ফর মাইনরিটিজ, ইউ উইল ডিসাইড ফর মি হু আই অ্যাম অ্যান্ড হোয়াট আই উইল ডু? নো, এটা কখনোই হতে পারে না। সমাজ কতখানি বড় হয়, কত উদার হয় বা উন্নত হয়, তার বিচার্য বিষয় হলো সেই রাষ্ট্রে, সেই সমাজে যারা প্রান্তিক মানুষ তারা কেমন আছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কারের বিষয়ে অভ্যুত্থানের শক্তিগুলোর উল্টো যাত্রার সমালোচনাও করেন আলোচকরা। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, না হলো বিচার, না হলো সংস্কার। যারা সংস্কার নিয়ে অনেক হইচই করেছেন, এমনকি যারা বলেছেন যে এই জুলাই চার্টার না হলে, জুলাই ঘোষণা না হলে কোনো নির্বাচন না, তারা জুলাই চার্টারে স্বাক্ষর করেননি। এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলির সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। মানুষ প্রোটেকশন চাচ্ছে, রাইটস এর কথা তো এখন, অধিকারের কথা তো মানুষ ভুলেই যাচ্ছে। আমি নাগরিক এবং আমি ভাবছি আমার এই অধিকার আছে এবং আমি এটা রিয়েলাইজ করতে পারবো, এই অবস্থায় তো আমরা নাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নাগরিক অধিকার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর কাছে সুনির্দিষ্ট নীতিমালা আহ্বান করেন আলোচকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। রাজধানীর তেস্তুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মুসাব্বিরের স্ত্রী তেজগাঁও থানায় মামলা করেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। বুধবার রাত 8:30টার দিকে তেজগাঁওয়ের পশ্চিম তেস্তুরি বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলি দিয়ে যাচ্ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। সে সময় হঠাৎ করে সেখানে আগে থেকে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা গুলি করলে নিহত হন মুসাব্বির। ঘটনার সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামের আরেকজন গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখা গেছে। এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানিয়েছে, ওই ঘটনায় আশপাশের আরো ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি, তারপরেও এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা বা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। হত্যাকাণ্ডের ঘটনায় মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 3-4 জনকে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তানের সঙ্গে
যুদ্ধ বিমান কিনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম থাকা দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতি ঘোষণার পর থেকে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ার অপেক্ষায় সাংবাদিকরা। উপদেষ্টা বললেন, বিষয়টি কষ্টের, কিন্তু এর দায় শুধু তাদের নয়, বরং বিগত সব সরকারের। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে। সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেরই ছিল না। সমাধান একমাত্র যদি আমরা ইরেগুলার মাইগ্রেশন বন্ধ করতে পারি। যারা ফিরে আসবে তাদের সাহায্য নিতে হবে। আমি খুব ভদ্রভাবে বললাম, কিন্তু সাহায্য নিতে গেলে অবশ্যই তাদেরকে আটকাতে হবে, বলতে হবে যে কাকে টাকা দিয়ে গিয়েছে। আপনি যদি সেই লোকগুলিকে আটকাতে না পারেন, জেলে নিতে না পারেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। পরিষ্কার না করলেও পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আলোচনার কথা অস্বীকার করেননি উপদেষ্টা। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে, যখন হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। ক্রিকেটার মুস্তাফিজের নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ ভারত টানাপোড়েন নিয়েও কথা বলেন উপদেষ্টা। শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে যদি স্বার্থ থাকে, আমাদের যদি আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি আমাদের চাল রপ্তানি করে, আমরা যদি কিনি, ব্যবসায়ীরা করতেছেন, আমি কোনো সমস্যা দেখি। আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি, কারণ এটা নিরাপত্তার প্রশ্ন, এটা প্রশ্ন। ভারতে ক্রিকেট খেলতে না যাওয়ার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করেছে সরকার। এসব ওষুধের মূল্য নির্ধারণ করা হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ ছাড়াও অন্য সব ওষুধ বিক্রি করতে হবে সরকার নির্ধারিত মূল্যে। কোনো প্রতিষ্ঠান নিয়মের ব্যত্যয় ঘটালে ওষুধ উৎপাদনের অনুমোদন পাবে না। প্রিয় দর্শক, দেখুন মুসা মল্লিকের রিপোর্টটি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন ও এসব ওষুধের মূল্য নির্ধারণের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, দীর্ঘ 30 বছর পর এই তালিকা হলো। 82 সালের একটা ওষুধ নীতি তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশের ওষুধ খাতকে আসলে স্বাবলম্বী হতে এবং ওষুধকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং প্রকারান্তরে সেটার মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবার মান রক্ষার্থে একটা বিরাট অবদান রেখেছে। এই অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ, এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। ডাক্তার সাইদুর রহমান বলেন, ওষুধের দাম যেন ওষুধ ক্রয়ে বাধা হয়ে না দাঁড়ায়। স্বাস্থ্য সুবিধায় অনুদিত হতে থাকবে, কারণ এটা যেন আর ওষুধের মূল্য আসলে মানুষের যেন তার ওষুধের প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে ওঠে। এই বাধাটা পর্যায়ক্রমে কমে যাবে এখন, এবং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এটা আসলে চলে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়,
এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। তিনি বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ ওষুধ খাতের বিশাল অর্জন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ব্যবসায়ীরা এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট কাটেনি। সব পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশ এনার্জি কমিশনের চেয়ারম্যান বলেছেন এ মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিক হবে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। কয়েকদিন ধরে চলতে থাকা এলপি গ্যাসের সংকট আরও বেড়েছে। রান্নার এই গ্যাস না পেয়ে ভোগান্তিতে লাখ লাখ গ্রাহক। আবাসিকে যেমন, হোটেলগুলোতেও তেমনই। আগের গ্যাস থাকা অবস্থাতে আমরা দোকান চালাইতেছি, এখন কোনো গ্যাসের সংগ্রহ তো কোথাও করতে পারি না। আপনি 3700 টাকা গ্যাস চাই 6000 টাকা। আসলে বোতলের সংখ্যাটা অনেক কম, তাই আমাদের রান্না করতে অনেক অসুবিধা হইতেছে। গ্যাস না পেয়ে দোকানি কমিয়ে দিয়েছেন চা বানানো। গ্যাস পাচ্ছি না, এই কারণে চা বন্ধ করেছে। সিলিন্ডারের দাম অতিরিক্ত বেশি, এই কারণে আমার দুধ চা বন্ধ করে দিয়েছি, লাল চা চালাতে পারতেছি। ভোক্তা অধিকারের অভিযান বন্ধ করা এবং পরিবেশকদের সমন্বয়ে নতুন দাম নির্ধারণের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য এলপি গ্যাস সরবরাহ ও বিপণন বন্ধের কর্মসূচি ঘোষণা করেছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে কর্মসূচি প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। উনি আশ্বস্ত করেছে যে ভোক্তা যে অভিযান চলমান সারা দেশের মধ্যে ব্যবসায়ীদের উপরে, এই ভোক্তার অভিযান উনি কথা বলবে। আমরা আশা করি যে এই অভিযানও আমাদের থাকবে না। আমরা আমাদের যে কর্মসূচিটা ছিল আমাদের, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। সংকট কাটতে আরও কয়েকদিন লাগবে বলে মনে করছেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এলপি গ্যাসের সরবরাহে বিশেষ করে আমরা যদি ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট মওকুফের জন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার। আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশে একটি খসড়াও তৈরি করেছে। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে, অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নেরও প্রয়োজন রয়েছে। এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সংবিধানে 46 অনুচ্ছেদে দায়মুক্তি আইনের বৈধতা রয়েছে এবং 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল বলেও উল্লেখ করেন ডক্টর আসিফ নজরুল। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল, যেখানে প্রতিযোগিতা করছেন সম্ভাবনাময় 15 জন শিল্পী। প্রতিযোগিতাটি শুধুমাত্র সঙ্গীত উৎসব বই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণের বার্তা। দেখুন আফরোজা হাসির রিপোর্টটি। তোমারে পুষিলাম কত আদরে। কালের অভিঘাতে বিপন্ন সুর আর সঙ্গীত সংরক্ষণে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। গান ও দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় প্রতিযোগিতায় তুলে ধরা হয় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা।
15 জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। এর মধ্যে বিচারকদের মূল্যায়ন আর দর্শকদের ভোটে নির্বাচিত হবেন চূড়ান্ত বিজয়ীরা। কিন্তু কণ্ঠের যত্ন নিতে হবে। অনেক ধন্যবাদ গুরুজি। হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কোনা করলো ভুল। পিওজে মিউজিক ক্লাবের এমন উদ্যোগ হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি বাংলার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কনকনে শীতের তীব্রতা যখন নড়াইলের খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের জীবনকে সংকটে ফেলেছে, তখন মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসা করেছেন প্রশাসন এবং বিশিষ্টজনেরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবার বাংলাদেশেও স্পষ্ট। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বইছে শৈত্যপ্রবাহ, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে। এই দুঃসময়ে নড়াইলের অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 2 দশকের ধারাবাহিকতায় এবারও জেলার শহর ও গ্রামাঞ্চলের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করেছে সংগঠনটি। কম্বল পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি। মানবিক এই উদ্যোগ তাদের জীবনে এনে দিয়েছে উষ্ণতার আশ্বাস। সবাই সাথে আমরা পায়ে ওমের মধ্যে থাকতেছি, ওম পাচ্ছি, শীত করতেছে না। আমরা এতে খুব সন্তুষ্ট। আমরা দোয়া করি যাতে প্রতি বছর আমরা পেয়ে থাকি, এবার যাতে পাইতে পারি। আল্লাহ তাদের যেন সুস্থ রয়ে, তাদের ইনকাম করতে দিক, তাদের দিতে দিক, আমরা যেন এরকম পাই প্রতি বছরে। ট্রাই ফাউন্ডেশন মানুষের দুঃসময়ে যে সহমর্মিতা দেখিয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবে শীতার্ত মানুষের কষ্ট আরও লাঘব হবে। যারা অসহায় মানুষজন রয়েছে, শীতে অনেক কষ্ট পায়, তাদেরকে এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের অনেক উপকৃত হয়। অনেকে আছে দুস্থ মানুষ যারা কম্বল কিনতে পারে না, তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমি ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। শীত নিবারণের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ সহ আত্মমানবতার কল্যাণে অন্যান্য যে মানবিক উদ্যোগ তারা গ্রহণ করে, তাই এটি মনে করি আমি যে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অনেকে। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আগামী 10 জানুয়ারি শুরু হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 9 দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে 91 দেশের 245টি সিনেমা। উৎসব শেষ হবে 18 জানুয়ারি। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। নানা আয়োজনে গৌরবময় পথ চলার 75 বছর পূর্তি উদযাপন করেছে হলি ক্রস গার্লস হাই স্কুল। শিক্ষা, মানবতা, মূল্যবোধ এবং সেবার আদর্শে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটির 3 দিনের মহা উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিশিষ্টজনেরা। ঐতিহ্যবাহী হলি ক্রস কলেজের আগামী দিনের পথ চলা আরও উজ্জ্বল হবে বলে আয়োজনের উদ্বোধনী দিনে আশা প্রকাশ করেন সবাই। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের $200 কোটি মূল্যের অপরিশোধিত
জ্বালানি তেল আমদানি চুক্তি করেছে ওয়াশিংটন ও কারাকাস। এমন ঘোষণার পর বিশ্ববাজারে দরপতন হয়েছে জ্বালানি তেলের। এবারে খেলার খবর। এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে 12 জানুয়ারি নেপাল রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 18 জানুয়ারি নেপালের রাজধানীতে শুরু হবে 10 দলের বাছাই পর্ব। বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য নিগার সুলতানা জ্যোতিকে ক্যাপ্টেন এবং নাহিদা আক্তারকে ভাইস ক্যাপ্টেন করে 15 সদস্যের টাইগার স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে। চলতি বছর ইংল্যান্ড এবং ওয়েলসে বসছে নারী টি-20 বিশ্বকাপের আসর। নারী টি-20 বিশ্বকাপের 10ম আসরের মূল পর্বে 12 দল অংশ নেবে। এর মধ্যে 8 দলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়েছে। নেপালে বাছাই পর্ব থেকে বাকি 4 দল মূল পর্বের টিকিট পাবে। 18 জানুয়ারি বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। এবার পাতানো নির্বাচন হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস। ব্যবসায়ীরা এলপি গ্যাস সরবরাহ বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করলেও সংকট কাটেনি। চলতি মাসের মাঝামাঝি সরবরাহ স্বাভাবিক হতে পারে। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় রাজধানীর তেজগাঁ থানায় মামলা। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টায় ডিএমপি। পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার আলোচনা হলেও চূড়ান্ত হয়নি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অস্বাভাবিক নয় মন্তব্য। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। সঙ্গীতের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ। শীতার্তদের পাশে এগিয়ে আসায় প্রশাসন ও বিশিষ্টজনদের প্রশংসা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলে সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।